আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়িটি ভাঙচুরের ঘটনা। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ, এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি, সিএনএন, এপি সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে ৩২ নম্বর ভাঙচুরের খবর। ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। সম্প্রতি ঘটে যাওয়া ধানমন্ডি ৩২ নম্বরকে ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে মিডিয়া সহ বিদেশের মিডিয়াতে এই সংবাদগুলো প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে যে শেখ হাসিনার সাথে অন্যায় করা হয়েছে, তিনি অন্যায় করতে পারে, তাকে শাস্তি দেওয়া হোক। কেন তার বাড়ি ভাঙচুর করা হলো? এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আদর্শ নেতা, এবং তাকে কেন এতটা অপমান করা হলো? এবং তার বাড়ি যেখানে থেকে তিনি মুক্তিযোদ্ধার নির্দেশ দিয়েছেন সেখান থেকে কেন সেই বাড়িটি ভাঙা হলো? এবং কেন মিথ্যা প্রচার করা হচ্ছে যে তার বাড়িতে নাকি আয়না ঘর আছে, এমন অনেক গুজব ছড়ানো হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে বিদেশের গণমাধ্যমগুলোকেও এই সংবাদগুলো প্রচার করা হচ্ছে যে ৩২ নম্বর ভাঙচুরকে কেন্দ্র করে অনেক তোলপাড় শুরু হয়ে গেছে এখন বিশ্বজুড়ে। আপনারা জানলে অবাক হবেন কি হতে চলেছে। তাছাড়া সাংবাদিক এবং মিডিয়া জুড়ে তো তোলপাড় হয়ে আসছে বেশ কিছুদিন ধরে। তাছাড়া সাবেক এমপি শওকত হোসেন বলেছেন যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেগুলো আপনাদের এখন দেখানো হবে। চলুন ভিডিওটি দেরি না করে আপনাদের ভিডিওটি প্রথমে দেখানো যাক। দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটি জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, বেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়, আমরা অনেক কথা বলি, করতে পারি না। গতকালকেই দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নামে ওনার বিচার করবো আসে। তাছাড়া গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা রাশেদ খান বলেছেন যে ইতিহাস কখনো মোছা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে অবশ্যই মুক্তিযুদ্ধের অনেক অবদান ছিল, তার সম্মান অনেক, তার সম্মানহানি করার কোনো অধিকার নেই বাংলাদেশের মানুষের, এমন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চলুন ভিডিওটি দেখে আসি। একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে, এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। আজকে শুধু ধানমন্ডি ৩২ নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন, তাহলে বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই, এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই। ধানমন্ডি ৩২ শেষ, বাহ্যিকভাবে শেষ। ধরেন আপনি ধানমন্ডি ৩২ এখন গেলে হয়তো একটা ভাঙা চোরা বাড়ি দেখতে পাবেন, কিন্তু ধানমন্ডি ৩২ কি শেষ হয়েছে? খুব বাজেভাবে একটা গেমে হেরে গেছেন যারা ভাঙতে গেছেন, যারা ভেঙেছেন। সেই গেমটা আমি আপনাদেরকে বলি। শেখ হাসিনা ২০২৪ আগস্ট পর্যন্ত কি করে ক্ষমতায় টিকেছিল জানেন? বা তিনি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী কি করে তিনি জানেন? কারণ যতই আমরা ট্রোল করি না কেন, তার স্বজন হারানোর বেদনা যতই আমরা ট্রোল করি, এটার কারণে তিনি এতদিন ধরে তিনি ক্ষমতায় ছিলেন, এবং হয়তোবা তিনি আবারও আসবেন। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। সেই পথটা আপনারা সহজ করে দিয়েছেন ৩২ নাম্বার ভেঙে। কারণ ওই ৩২ নাম্বারে অনেক দেশের রাষ্ট্রপ্রধান এসেছে, অনেক মানুষ এখানে গিয়েছে। সেই ৩২ নাম্বারে ধরেন বঙ্গবন্ধুর রক্ত শুকিয়ে আছে সিঁড়িতে, সেটা ছিল। তারপরে দরজায় বুলেটের আঘাত ছিল, বুলেটের গর্ত। এগুলো দেখে মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সহানুভূতিশীল হতো এবং শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল হতো, এবং এই আবেগটাই শেখ হাসিনার অন্যতম প্রধানতম ইউএসপি ছিল, যেটি ইউনিট সেলিং পয়েন্ট। এই গল্প, এই ঘটনা
পৃথিবীর ইতিহাসে আর কারো আছে? অন্য কোনো রাষ্ট্রনায়ক বাদ দিয়ে অন্য কোনো সাধারণ মানুষের আছে? ডোনাল্ড ট্রাম্পের আছে, জো বাইডেনের আছে, বা নরেন্দ্র মোদীর আছে, বা শি জিনপিং এর আছে, বা ভ্লাদিমির পুতিনের আছে এই গল্প? নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রনায়ক বা শেখ হাসিনার মতো এই গল্প আর কারো আছে কি? আর কারো নাই। এখন ধরেন আপনারা সেই ৩২ নাম্বারকে ভাঙচুর করলেন, আপনারা ভেঙে ফেললেন, আপনারা ভাবলেন যে ঘোষণা দিয়ে যে আওয়ামী লীগের তীর্থস্থান সবকিছু মানলেন, আপনারা ভেঙেই ফেললেন। কিন্তু আপনারা জানেন যে এটা আরো বেশি শক্তিশালী হয়েছে ৩২ নাম্বার। এই ৩২ নাম্বারে যদি আপনারা আক্রমণ না করতেন, এই ৩২ নাম্বারে যদি আপনারা আগুন দিয়ে না পড়াতেন, এই ৩২ নাম্বার যদি আপনারা ভাঙতে না যেতেন, ৩২ নাম্বার নিয়ে কি আমরা কেউ কথা বলতাম? আপনি বলতেন, আমি বলতাম? ধরেন আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনার প্রতি ঘেন্না রয়েছে, এরকম ১ লাখ মানুষের কথা ভাবে। ১ লাখ মানুষ শেখ হাসিনাকে ঘেন্না করে, একটা জরিপের কথা ধরেন বলি, ঘেন্না করে। এই ১ লাখের মধ্যে আবার রয়েছে হয়তোবা ৪০ জন, দুঃখিত ৪০ জন, ধরেন ৪০,০০০। সেই ৪০,০০০ আবার কিন্তু ধরেন শেখ হাসিনাকে ঘেন্না করে, ঠিক আছে, কিন্তু তারা আবার শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। এখন আপনি এই ৩২ নাম্বারটা ভেঙে দিয়ে ওই ৪০,০০০ মানুষ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু শেখ হাসিনাকে ঘেন্না করে, তাদেরকে আপনি আঘাত করেছেন, তাদেরকে আপনারা আঘাত করেছেন, ওই ৪০,০০০ মানুষকে। তা সারা দেশে ১৮ কোটি মানুষের মধ্যে আপনারা ভাবেন যে কত শতাংশ মানুষ এই ৩২ নাম্বার ভাঙায় আঘাত পেয়েছে। কারণ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে পছন্দ করে। আপনি হয়তো বঙ্গবন্ধুকে অপছন্দ করতে পারেন যারা ভেঙেছেন, কিন্তু আপনি যখন ভাঙলেন, যে মানুষগুলো শেখ হাসিনাকে ঘেন্না করত তাদের মধ্যে আপনি শেখ হাসিনার প্রতি সহানুভূতির বীজ বুনে দিয়েছেন আবারও, এবং সেটা আরো বেশি করে। কারণ এখন ৩২ নাম্বার দেখে মানুষ ভাববে যে বঙ্গবন্ধুকে এরকম ভাবে আবার আঘাত করা হলো, যে মানুষটাকে ৫০ বছর আগে সপরিবারে খুন করা হলো, তার বাড়িটাও ভেঙে ফেলতে হবে কেন? মানুষ এটা ভাবতে শুরু করেছে, এবং এটা আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখবেন। এবং আলটিমেটলি এটাতে কি হলো? শেখ হাসিনা লেটার মার্কস নিয়ে পাশ করলো এই ঘটনায়। এবং এটা আপনারা ভাবেন যে ক্ষমতা এখন আপনাদের হাতে, এবং আমাকে এখন অনেকে সুশীল বলে গালি দিবেন, কিন্তু দেখেন আমি যে যুক্তিগুলো দিয়েছি এটা কি আপনার কাছে অযৌক্তিক মনে হয়? আপনারা বলবেন যে খালেদা জিয়ার বাড়ি ভেঙে দিয়েছে তাই আমরা ভেঙে দিচ্ছি, এটা আপনাদের যুক্তি একটা হবে। আরেকটা যুক্তি হবে যে শেখ হাসিনা এত বছর ধরে গুম করেছেন, দুর্নীতি করেছেন, অর্থ লোপাট করেছেন, সে কারণে ভেঙে দিয়েছে। কিন্তু আপনারা ধরেন গণভবন ভেঙেছে, গণভবন লুটপাট করাতে, ভাঙাতে কয়জন মানুষ কষ্ট পেয়েছে আপনি আমাকে বলেন? কয়জন মানুষ? আমি যে ১ লাখের গল্প করলাম, ধরে নিতে সে ১ লাখের মধ্যে কয়জন কষ্ট পাইছে? ধরেন যারা হাসিনাকে পছন্দ করে না, কিন্তু গণভবন ভেঙে দিচ্ছে, কয়জন মানুষ কষ্ট পাইছে? কিন্তু ৩২ নাম্বার ভাঙাতে কেন কষ্ট পাচ্ছে? রিজন। কারণ এই ৩২ নাম্বার তো মানে শেখ হাসিনা বা শেখ রেহানা তাদের দুজন তারা ভোগও করতো না, এটা তারা রাষ্ট্রকে দান করেছে, এবং এটা রাষ্ট্রীয় সম্পত্তি। এবং দেশের সরকার থাকা অবস্থায় একটি রাষ্ট্রীয় সম্পত্তির উপরে এরকম ভাবে হামলার ঘটনা ঘটলো, ভাঙচুরের ঘটনা ঘটলো, এটা বর্তমান সরকারের দুর্বলতাকে প্রশ্নবিদ্ধ করবে, এবং বর্তমান সরকারের সহনশীলতাকে প্রশ্নবিদ্ধ করবে। অনেকের মধ্যে সেই ভাবনা তৈরি হয়ে গেছে, সেটা আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে ঝুম মারলে আপনারা দেখবেন তাতে কি লাভ হলো বলেন। যেমন বলি, কোটা বিরোধী আন্দোলনের সময়, কোটা বিরোধী আন্দোলনটা কখন বেশি পরিমাণে তীব্র হয়ে ওঠে জানেন? যখন আমরা দেখেছি যে সমন্বয়ক বা এখনকার উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বাকিরা সবাই ডিবি অফিস থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন, তারা হাতে হাতে একটি করে সাইন দেখাচ্ছেন, ভিডিও বার্তায় তারা বলছেন যে তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি। কারণ তার আগেও নাহিদ ইসলামের একটি ক্ষতবিক্ষত ছবি আমরা দেখতে পেয়েছি, বেদম প্রহার করা হয়েছে তাকে, এবং মানুষ শেখ হাসিনার প্রতি বিষিয়ে গিয়েছিল, বিশ্বাস হারিয়েছিল সরকারের প্রতি। এই যে বিষিয়ে যাওয়া, এই বিষিয়ে যাওয়াটার কারণে শেখ হাসিনার পতন খুব ত্বরান্বিত হয়েছে, ঘটে গিয়েছিল পতন। এখন ৩২ নাম্বার দিয়ে আপনারা শেখ হাসিনার প্রতি
যারা নিরপেক্ষ, আমি কিন্তু এখানে যারা নিরপেক্ষ তাদের কথা বলছি। ধরেন যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা যত দোষী করুক না কেন তাদের কাছে শেখ হাসিনা ভালো। যারা বিএনপি করে, তারা বিএনপি যত অন্যায় করুক না কেন, ধরেন চাঁদাবাজি বা যাই করুক না কেন, তাদের কাছে বিএনপি ভালো। বা যারা এখন সমন্বয়ক বা যারা ছাত্র, যারা সমন্বয়কদের সাপোর্ট করেন, তাদের কাছে মনে হবে যে তারা যা করে তারা ঠিক করে। মানে আমরা এরকম, আসলে আমাদের মনস্তত্ত্ব এরকম ভাবে কাজ করে। কিন্তু যারা নিরপেক্ষ, আসলে নিরপেক্ষ একটা গোষ্ঠী রয়েছে, তারা এগুলো পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেন। শেখ হাসিনাকে কেন বলেন তো ক্ষমতা ছাড়তে হয়েছে? একটা মাত্র কারণ, নিরপেক্ষ মানুষগুলো শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহার করেছিল। না হলে বিএনপি 17 বছর ধরে, 16 বছর বা 15 বছর ধরে এত দীর্ঘ আন্দোলন করলো, কেন তাদের পতন ঘটলো না? কেন তারা সফল হয়নি? কারণ বিএনপি ওই সাধারণ মানুষের সমর্থনটুকু নিজেদের দিকে নিয়ে আসতে পারেনি। ওই সাধারণ মানুষের সমর্থন হাসিনার প্রতি ছিল। না হলে শেখ হাসিনা এতগুলো নির্বাচন এরকম ভাবে নষ্ট করে ক্ষমতায় থাকতে পারতো না। শেখ হাসিনার পতন ঘটেছে কি কেন? কারণ বৈষম্যবিরোধী ছাত্র এই আন্দোলনটা নিরপেক্ষ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল, এবং শেখ হাসিনা বিএনপিকে আন্দোলনকে যেভাবে দমন করত, অনেকটা একই রকম ভাবে দমন করার চেষ্টা করেছে, এবং নিরপেক্ষ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছে। এবং এটা প্রমাণ কি বলি, এই কারণে আপনারা আন্দোলনের সময় শেখ হাসিনা যতই বারংবার জামাত শিবির এগুলো বলতো, মানুষ বিশ্বাস করেনি। কিন্তু দেখেন দিন শেষে সমন্বয়করা নিজেরাই বলছেন যে এখানে, এবং সমন্বয়ক যারা তাদের দিক থেকেই জামাত বা শিবিরের সদস্যরা বের হয়েছে, বা বিএনপির বা ছাত্রদলের কর্মীরা বের হয়েছে। এটা যদি বৈষম্যবিরোধী আন্দোলন শুরুর সময় তারা যদি আত্মপ্রকাশ করতেন, কেউ শিবির হয়ে, কেউ ছাত্রদল হয়ে, সাধারণ বা নিরপেক্ষ মানুষ কিন্তু তাদের সাথে থাকতো না। তাই নিরপেক্ষ মানুষের সমর্থনটা আপনাদের দিক থেকে সরে যাওয়ার আগে জনমুখী কাজগুলো করা উচিত। আপনারা ভাববেন না জুলাই আগস্টে যে ঘটনা, সেটা ফেব্রুয়ারিতে এসেও একই রকম আপনাদের দিকে রয়েছে।